গল্পের শুরুতেই আমরা সিয়নকে দেখি, যে একটি স্কুলের শারীরিক শিক্ষার টিচার ছিল। একদিন বাজার করে বাড়ি ফেরার পথে হঠাৎ 3টি মেয়ে তার পথ আটকায়। তারা এক মুহূর্তের মধ্যে সিয়নকে মারধর করতে থাকে এবং তারা বলতে থাকে, তুই আমাদের বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি কেন করিস? তোর জন্যই আমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। অবাক হয়ে সিয়ন জবাব দেয়, তারা আমার বয়ফ্রেন্ড নয়, তারা আমার ভাই। কিন্তু মেয়েগুলো তার কথা শুনতেই চায় না, বরং আরো রেগে গিয়ে তাকে পেটাতে থাকে। বাধ্য হয়ে সিয়ন আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু 3 জনের সঙ্গে একা পেরে ওঠা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এরপর সিয়ন রাগ আর হতাশা নিয়ে বাড়ি ফিরে। বাসায় ঢুকেই সে তার 3 ভাইকে ডেকে জিজ্ঞাসা করে, তোদের মধ্যে আজ কার ব্রেকআপ হয়েছে? তাড়াতাড়ি বল। আমি একটু আগেই তোদের এক্স গার্লফ্রেন্ডদের হাতে মার খেয়েছি। কিন্তু এখানে 3 জনের কেউই স্বীকার করতে চায় না। সিয়ন তাদের মুখ থেকে কথা বের করার জন্য তাদেরকে বলে, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছে। সে নানা অদ্ভুত ভঙ্গিতে তাদের ছবি তুলতে থাকে। কিন্তু এখানে মজার বিষয় হলো, যেভাবে সিয়ন তাদের ছবি তুলুক না কেন, প্রত্যেক ছবিতেই তারা খুবই সুন্দর লাগছিল। কারণ সিয়নের ভাইয়েরা দেখতে সত্যি বেশ হ্যান্ডসাম ছিল। এটা দেখে সিয়নের মেজাজ আরো খারাপ হয়ে যায়। রাগে ফুলতে থাকা সিয়ন আর নিজেকে সামলাতে পারে না। সে তার 3 ভাইকে ধরে ইচ্ছে মতো মারতে শুরু করে এবং নিজের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে থাকে। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সেখানে দেখা যায় সিয়নের মা এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার আগের সংসারে 2 ছেলে ছিল। কিছুদিন পর তাদের পরিবারে আরো একটি ছেলে সন্তান হয়। যখনই সিয়নের ভাইয়েরা বড় হতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে একটি দোজখে পরিণত হয়। কারণ তারা শুধু সিয়নকে ফুল এনে দিত। মজার ব্যাপার হলো, সেসব ফুল কখনোই সিয়নের জন্য ছিল না, ফুল তার ভাইদের জন্য পাঠাতো। এতে সিয়নের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয়। সে সুন্দর ও হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করত না, কারণ তার ভাইদের হ্যান্ডসাম চেহারা তার জীবনের জন্য একটি বোঝা হয়ে দাঁড়ায়। তখন সিয়নের মনে হতে থাকে, হ্যান্ডসাম ছেলেরা শুধু ঝামেলার কারণ হতে পারে, তাদের থেকে ভালো কিছু আশা করা বৃথা। তাই সিয়ন মনে মনে প্রতিজ্ঞা করে, সে জীবনে কখনো কোনো হ্যান্ডসাম ছেলেকে ডেট করবে না। তখনই গল্পে আমাদের মেইন লিড লিকে দেখানো হয়। কিছুদিন আগেই সে বিদেশ থেকে ফিরেছে। লির স্বপ্ন হচ্ছে ফ্যাশন ডিজাইনার হওয়া। একদিন লি একটি রেস্টুরেন্টে বসে ছবি আঁকার চেষ্টা করছিল। তার সামনে বসা মেয়েটির ছবি আঁকার চেষ্টা করে, কিন্তু সে ছবিটি আঁকতে পারে না। ঠিক এমন সময় লি খেয়াল করে, ওই মেয়েটার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও মেয়েটা বারবার তার দিকে ঘুরে তাকাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটির বয়ফ্রেন্ড বাথরুমে গেলে লি সরাসরি মেয়েটির কাছে গিয়ে তার নাম্বার চায়, আর মেয়েটিও তার নাম্বার দিয়ে দেয়। নম্বর পেয়ে লি বাথরুমে যায় এবং মেয়েটির বয়ফ্রেন্ডের সামনে সেই নম্বরটি দেখিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড আমার টাইপের নয়। এই কথা শুনে ছেলেটি পুরো হতভম্ব হয়ে যায়। এরপর লি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তার বন্ধু গাড়ি নিয়ে আসে। এরপর সে যাওয়ার সময় খেয়াল করে, সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের পিছু পিছু দৌড়াচ্ছে এবং বারবার ক্ষমা চাইছে। তবে মেয়েটির বয়ফ্রেন্ড কিছুতেই তাকে ক্ষমা করতে রাজি হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই সিয়ন প্রিন্সিপালের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথা না শুনেই সিয়নকে রুম থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ন বাইরে গিয়ে অদ্ভুত আর উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। সিয়নের এই আচরণ স্কুলের এক ডক্টরের নজরে পড়ে, যিনি প্রিন্সিপালের একজন সহকর্মী। প্রিন্সিপালের কাছে বিষয়টি নিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সিয়ন পরিস্থিতি বুঝে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিয়ন যখন তার ক্লাসরুমে ফিরে যায়, তখন সে অবাক হয়ে দেখে তার এক ভাই ক্লাসের হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে নাচছে। সিয়ন তার ভাইয়ের এই কাণ্ড দেখে রেগে মেগে তাকে ডাকতে থাকে। তার রাগান্বিত আওয়াজে ভয় পেয়ে তার ভাই বেঞ্চ থেকে পড়ে যায়। এরপর সিয়ন তাকে কান ধরে ক্লাসরুমের বাইরে নিয়ে আসে এবং তাকে শাস্তি দিতে শুরু করে। কিছুক্ষণ পর সিয়ন লক্ষ্য করে তার বয়ফ্রেন্ড তাকে ফোন করে দেখা করতে বলে। সিয়ন রাগ সামলে সরাসরি একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে বসে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সিয়ন লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের জায়গায় একজন হ্যান্ডসাম ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে। এটি দেখে সে প্রথমে অবাক হয় এবং ভাবে এই লোকটি কে। তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এই হ্যান্ডসাম ব্যক্তি আর কেউ নয়, তার বয়ফ্রেন্ডই, যে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে আরো সুন্দর করে তুলেছে। সিয়ন তো হ্যান্ডসাম ছেলেদের একেবারেই পছন্দ করতো না, কিন্তু বয়ফ্রেন্ডের নতুন চেহারা দেখে সে নিজেকে বোঝাতে থাকে, চেহারা যাই হোক, তার ভালোবাসা সেই পুরনো মানুষটির জন্য। তবে কিছুক্ষণের মধ্যেই সিয়ন বুঝতে পারে
প্লাস্টিক সার্জারি করিয়ে তার বয়ফ্রেন্ড শুধু তার চেহারাই বদলায়নি, বরং তার মনোভাবও সম্পূর্ণ বদলে গেছে। তার নতুন আচরণ এতটাই বদলে গিয়েছে যে সে সিওনের সঙ্গে ব্রেকআপ করতে চায়। এ কথা শুনে সিওনের মন ভেঙে যায়। দুঃখ আর হতাশায় সিওন তার এক ভাইয়ের বাড়ি যায় এবং সেখানে বসে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। মাতাল অবস্থায় সে আশেপাশের ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতে থাকে, যা দেখে তার ভাই দ্রুত সিওনকে গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে রাস্তায় সিওনের বমি আসতে শুরু করে। তখন সে তার এক বান্ধবীকে ফোন করে সাহায্য চায়। বান্ধবী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সিওনকে গাড়ি থেকে নামিয়ে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সিওন তার বান্ধবীকে বলতে থাকে, সব হ্যান্ডসাম ছেলেই কি একই রকম হয়? তারা কি কখনোই কেউকে মন থেকে ভালোবাসতে পারে না? এরপর সিওন যখন সেই জায়গাটা পরিষ্কার করছিল, তখন পাশ দিয়ে যেতে থাকা লির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার ফলে সিওন মাটিতে পড়ে যায়। এতে সে প্রচন্ড রেগে যায় এবং এখানেই দৃশ্যটি কাট হয়। পরের দৃশ্যে আমরা দেখি সিওন ভুল করে প্রিন্সিপালের সবচেয়ে প্রিয় গাছটি একটি ফুল ভেঙে ফেলে। দুর্ভাগ্যক্রমে এই ঘটনাটা স্কুলের ডক্টরের নজরে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রিন্সিপাল রেগে গিয়ে সবাইকে ডেকে এই বিষয়ে প্রশ্ন করেন। ডক্টর তখন বিষয়টি পরিষ্কার করে বলে দেন, এ কারণে সিওনের মনে হয় তার জীবনের প্রতিটি হ্যান্ডসাম ব্যক্তি শুধু সমস্যা আর হতাশার কারণ। তার হ্যান্ডসাম ছেলেদের প্রতি বিশ্বাস উঠে যায়। অন্যদিকে লির মা তাকে দেখতে আসেন এবং জানান, তুমি কোরিয়ায় এসেছো, এ খবর তোমার দাদি জেনে গিয়েছেন। তিনি এখন চান তুমি আমাদের ফ্যামিলি বিজনেসে কাজ করো। কিন্তু লি ফ্যামিলি বিজনেসে কাজ করতে চায় না। অন্যদিকে সিওনকে দেখা যায় তার বান্ধবীর সঙ্গে বসে বসে সে খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেখানে লি চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। লি এত সুন্দর দেখতে যে আশেপাশের মেয়েরা তার দিকে বারবার তাকিয়ে থাকে এবং তার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। অন্যদিকে সিওন পুরোপুরি নিজের খাবার খাওয়ার মধ্যেই ব্যস্ত ছিল। তার আশেপাশে কি হচ্ছে সে যেন সে দিকে একদমই খেয়াল করে না। তবে লি সরাসরি সিওনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? সিওন ভাব নিয়ে উত্তর দেয়, আমি তোমার প্রথম ক্রাশ। এই কথা শুনে লি চমকে যায় এবং তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় লি একদিন সিওনকে প্রপোজ করেছিল, কিন্তু লি এর চেহারার কারণে সিওন তাকে সরাসরি না করেছিল। বর্তমানে সিওনের কথা শুনে লি রাগে সিওনের দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তাহলে তুমি সেই মেয়ে ছিলে। ঠিক এই মুহূর্তে হঠাৎ লির পেটে ব্যথা শুরু হয়। আসলে লির একটা সমস্যা ছিল, যখনই সে কোনো ঝামেলায় পড়তো তার পেটে ব্যথা শুরু হয়ে যেত। সেই ব্যথার কারণেই সে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। লি চলে যাওয়ার পর সবাই সিওনের দিকে তাকিয়ে জানতে চায়, আচ্ছা লির কি হয়েছে? সিওন তাদেরকে বলে, আমি কি জানি। অন্যদিকে লি ততক্ষণে রেস্টুরেন্টের আশেপাশে একটি ভালো ওয়াশরুম খুঁজতে শুরু করে। ভালো ওয়াশরুম খুঁজে না পেয়ে লি সেখানেই তার কাজ সেরে ফেলে। তার বন্ধু এই জায়গায় লিকে দেখে তাকে দ্রুত বাড়ি নিয়ে যায়। রাতের বেলায় লি ঘুমাতে পারে না, তাই সে তখনই ডাক্তারের বাড়িতে চলে যায়। ডাক্তার তাকে দেখে অবাক হয়ে বলেন, এত রাতে কি হয়েছে? লি তার সমস্যার কথা খুলে বলে, ছোটবেলায় যখন সিওন আমাকে না বলে দিয়েছিল, আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে আমি খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিই। কিন্তু কিছুদিন পর আমি হঠাৎ একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলি। এরপরই আমার পেটে সমস্যা শুরু হয়। একবার তো সবার সামনে অপ্রত্যাশিতভাবে এমন পরিস্থিতিতে পড়ি। তখন থেকে এই সমস্যা আমার সঙ্গে লেগে আছে। কিন্তু এখন আমি সিওনের ওপর বদলা নিতে চাই, কারণ লি এখন আর রিজেক্ট হওয়ার বিষয়টি মানতে পারছিল না। কিছুক্ষণ পর সে তার দাদির সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে সাফ জানিয়ে দেয়, আমি আর কোরিয়ায় থাকতে চাই না, আমাকে ফ্যামিলি বিজনেসে জড়ানোর চেষ্টা করবেন না। এই কথা শুনে তার দাদি কৌশলে বলে, তুমি শুধু 1 বছর ফ্যামিলি বিজনেস সামলাও, এরপর তুমি যা চাইবে সেটাই হবে। এমন প্রস্তাব শুনে লি অনিচ্ছার সত্ত্বেও রাজি হয়ে যায়। এরপর লি সেখান থেকে চলে আসে। লি চলে যাওয়ার পর তার মা আর দাদি অনেক খুশি হয়। তারা আসলেই এটা চেয়েছিল। তাদের গোপন পরিকল্পনা ছিল এই সময়ের মধ্যে লির জন্য একটি ভালো মেয়ে খুঁজে তাকে বিয়ে দেওয়া, যাতে লি সারা জীবনের জন্য কোরিয়াতে থেকে যায়। অন্যদিকে সিওন একদিন তার পুরনো বন্ধু কিমকে দেখে। কিম চরম বিপদে ছিল এবং তার থাকার কোনো জায়গা ছিল না। কিমের দুর্দশা দেখে সিওন তাকে নিজের বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। ঠিক তখনই সিওনের কাছে তার কলিগের ফোন আসে। তার কলিগ সিওন ও লিকে একসঙ্গে ডিনার করার প্রস্তাব দেয়। ডিনারে যখন লি সেখানে পৌঁছায়, সে সিওনকে দেখে চমকে যায়। লি মজা করে বলে, আমার মনে হয়
আমাদের ওদের একা ছেড়ে দেওয়া উচিত। এদিকে সিওন বুঝতে পেরেছিল যে লি তাকে সত্যিই পছন্দ করে। যখন তারা দুইজন একটি নিরিবিলি জায়গায় বসে কথা বলতে শুরু করে, লি সিওনের দিকে তাকিয়ে বলে, আমি এখনো তোমাকে পছন্দ করি। এই কথা বলার সময় লি মনে মনে ভাবছিল এবার সিওন তাকে কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না, কারণ সে এখন আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে। কিন্তু এদিকে সিওন তার মুখের উপরে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না, এবং কিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে এত সুন্দর হওয়া সত্ত্বেও সিওন তাকে কিভাবে না করে চলে যেতে পারে। এই কথোপকথন শেষে লির বন্ধু তাকে একটি পরিকল্পনা দেয়। সে বলে, তুমি এবার সিওনকে তোমার গাড়ি দেখে ইমপ্রেস করার চেষ্টা করো। একবার সে তোমার মায়ায় পড়লে তুমি তাকে ছেড়ে দিয়ে কষ্ট দিতে পারবে। এটা শুনে লিও রাজি হয়ে যায়। পরের দিন সকালে সে তার নতুন গাড়ি কেনার জন্য শোরুমে যায়। শোরুমে গিয়ে হঠাৎ করে লি সিওনকে তার এক ভাইয়ের সঙ্গে দেখতে পায়। তাদের একসঙ্গে দেখে লি মনে করে তারা হয়তো কাপেল। আর একটু পর সে যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে লি দেখে সিওন এবার তার দ্বিতীয় ভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। এবার লি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সিওন একই সময়ে দুইজনের সঙ্গে ডেট করছে। সে মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? সে আমার প্রপোজালে আমাকে না করে দিয়ে সে কিভাবে একই সঙ্গে দুইজনের সঙ্গে ডেট করছে। এইদিকে রাতের বেলা সিওন তার বন্ধু কিমের সঙ্গে নাইট ওয়াকে বের হয়। ঠিক সেই সময় সিওন এবং কিম রাস্তায় হাঁটতে হাঁটতে একটি মেয়েকে রাস্তায় শুয়ে থাকতে দেখে। সিওন তার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার যদি থাকার কোনো জায়গা না থাকে তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। কিন্তু সে যেতে রাজি হয় না। তারপর মেয়েটি সিওনকে একটি ব্যাগ তার দিকে বাড়িয়ে দেয়। সিওন ব্যাগটি নিতে চায় না, কারণ ব্যাগটি টাকায় ভর্তি ছিল। এরপর সে নিজের লপস্টিক দিয়ে কাপড়ের ওপর তার ফোন নম্বর লিখে দেয় আর বলে, যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে ফোন দিও। মেয়েটি সেই নম্বরটি হাতে নিয়ে একটি বিশাল বড় বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আমরা লিকে দেখি যে সে এবার সিওনের স্কুলে চলে এসেছে। আসলে এই স্কুলটা লিয়ের দাদার ছিল। স্কুলে এসে লি সিওনকে দেখার পর তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে তৎক্ষণাৎ তার অফিসে চলে যায় এবং তার ডাক্তার বন্ধুকে ফোন করে। ডাক্তার বন্ধু তাকে একটি মেডিসিন নিতে বলে এবং পরামর্শ দেয়, তুমি সিওনের চোখের দিকে তাকানোর চেষ্টা করো। কিন্তু লি তো সিওনের চোখের দিকে তাকানোর সাহসই পায় না। লি এবার সিওনের একটি ছবি তুলতে যায়, কিন্তু সিওনের ছবিতে তার চোখের দিকে তাকানোর পরপরই লিয়ের পেটে ব্যথা আবারও শুরু হয়ে যায়। অন্যদিকে কিম তখন সিওনকে জিজ্ঞাসা করছিল, লি আমাদের স্কুলে কেন এসেছিল? সিওন কোনো উত্তর না দিতে পেরে কৌতূহলী হয়ে ইন্টারনেটে লির সম্পর্কে খোঁজ করে। কিছুক্ষণ পর তারা জানতে পারে যে এই সম্পূর্ণ স্কুলটির মালিক আসলে লি। এই তথ্য শুনে কিম খুবই ইমপ্রেস হয়ে যায়, তবে সিওনের এতে কোনো কিছুই যায় আসে না। অন্যদিকে লি যখন স্কুল থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎ সিওন তাকে দেখে হাত নাড়ায়। লি তা দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় এবং ঘাবড়ে যায়। সে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে। তার মনে তখন একটাই চিন্তা, সিওন কি আমার গাড়ির জন্যই আমাকে ইশারা করছিল? তার বন্ধু তাকে যা বলেছিল তা মনে করে সে ভাবতে থাকে, তাহলে কি এবার সিওন ইমপ্রেস হয়েছে? অপরদিকে স্কুলে সবাই মিলে লিকে নিয়ে একটি বিশাল ওয়েলকাম পার্টি আয়োজন করে। ওয়েলকাম পার্টিতে সিওনের এক্স বয়ফ্রেন্ডও এসেছিল। সিওনকে দেখে তার এক্স হঠাৎ কান্না শুরু করে দেয় এবং বলতে থাকে, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড যখন জানতে পেরেছে যে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি তখন সে আমাকে ছেড়ে দিয়েছে। এরপর সে সিওনকে তার মনের সব দুঃখ কষ্ট খুলে বলে। সিওন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার এক্স আচমকা রেগে গিয়ে সিওনকে ধাক্কা দেয়। এই সব কিছু দূর থেকে লি লক্ষ্য করছিল। ঠিক সেই মুহূর্তে সে দ্রুত এগিয়ে এসে সিওনকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। সিওন তার ড্রাইভারকে তার এক্স বয়ফ্রেন্ডের ঠিকানা দিয়ে বলে তাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এটা শুনে লি কিছুটা অবাক হয়ে সিওনকে প্রশ্ন করে, সে কে? সিওন উত্তরে বলে, ওটা আমার এক্স, যে দেখতে আগের মতো আর নেই। এটা শুনে লি কিছুটা থমকে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সিওন এখনো গুড লুকিং লোকেদের বেশি গুরুত্ব দেয়? এরপর দুইজন একসাথে টেবিলে বসে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার সময় লি কথার প্রসঙ্গে সিওনকে জিজ্ঞাসা করে, তুমি কি করবে যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে তোমার উপর রেগে গিয়ে বদলা নিতে চায়? এটা শুনে সিওন চুপ থাকে, কোনো উত্তর দেয় না। পরবর্তী সিনে সিওন যখন তার বন্ধু কিমের সঙ্গে দেখা করে তখন কিম বলে, তোমার উচিত ছিল লির কাছে ক্ষমা চাওয়া। এটা শুনে সিওন লির কাছে ক্ষমা চাইতে যায়। তখন লি স্কুল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সিওন সামনে এসে বলে, আমরা ছোট ছিলাম, অনেক ভুল করেছি, এখন উচিত এগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করা। এটা বলে সিওন দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় লির হাতে ব্যথা থাকার কারণে তার দুটো আঙ্গুল ভাঁজ করা
যাচ্ছিল। সিওন হঠাৎ থেমে যায় এবং ভাবতে শুরু করে লি কি আমাকে কোনো উল্টাপাল্টা ইশারা করার চেষ্টা করছে। সিওন ফিরে এসে লিকে দেয়ালে পুশ করে। ঠিক তখনই লির একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। ছোটবেলা ঠিক সিওন এমনই করেছিল। লি ভুল করলে তাকে ঠাট্টার ছলে ইঙ্গিত দিত আর মুচকি হাসতো। সেই হাসি লির মন কেড়ে নিয়েছিল। তবে ছোটবেলায় লি দেখতে তেমন আকর্ষণীয় ছিল না। তার এই চেহারার কারণে কেউ তাকে পাত্তা দিত না। বর্তমানে লি বুকে হাত দিয়ে ফিসফিস করে বলতে থাকে, হ্যাঁ তুমিই ছিলে সেই মেয়ে। এরপর তার ছোট ভাইয়ের পরামর্শের কথা মনে পড়ে। সে সিওনের হাতের নিচ দিয়ে বেরিয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে কিম সিওনকে প্রশ্ন করে, তুমি কি গতকাল রাতে লিকে মেরে গুম করে ফেলেছো? আজ তো কোথাও তার দেখা পাচ্ছে না। এটা শুনে সিওন রেগে যায়। অন্যদিকে লি তার ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে। সে জিজ্ঞাসা করে আমার কেন সিওনকে দেখলে হার্টবিট বেড়ে যায়। ডাক্তার তাকে বিষয়টি বুঝিয়ে বলে, কিন্তু লি কিছুতেই তার কথা মানতে চায় না। ডাক্তারের সঙ্গে পরামর্শ শেষে ডাক্তার লিকে তার হার্টের সম্পূর্ণ চেক আপ করতে বলে। লি চেক আপ করার পর জানতে পারে যে তার হার্ট একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। এরপর সে স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার পথে লি দূর থেকে সিওনকে দেখতে পায়। সিওনকে দেখা মাত্রই তার হার্টবিট আবারও বেড়ে যায়। তাই সে তাড়াতাড়ি স্কুল ছেড়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে সিওন লিকে স্কুলে না দেখে চিন্তায় পড়ে যায়, কারণ লিয়ের কাছ থেকে একটি জরুরি ডকুমেন্ট ফাইল সাইন করানো ছিল, যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কুল শেষ করে সিওন লিয়ের বাড়িতে যায়। সেখানে সে পুরনো স্কুল অ্যালবামটি খুঁজে পায়। অ্যালবামের একটি পাতায় সিওন ও লির ছবি পাশাপাশি জোড়া লাগানো ছিল, আর তার নিচে লেখা ছিল বেস্ট ফ্রেন্ড। অ্যালবাম থেকে ছবি দেখে সিওন তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তখন তার মনে পড়ে ছোটবেলায় লি কতটাই না ভালো ছিল, কিন্তু বর্তমানে লি পুরোপুরি বদলে গেছে। অন্যদিকে লি তার বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে যায়। ক্লাবে তার আশেপাশে অনেক মেয়ে ঘোরাঘুরি করতে থাকে। লি এতে বিরক্ত হয়ে প্রত্যেককে দূরে সরিয়ে দেয়। এই দৃশ্য দেখে তার বন্ধু বলে, তোমার এখানে মেয়েদের সঙ্গে ডেট করা উচিত। কিন্তু লি জানায় ছোটবেলার কাহিনীর জন্য সে এখন পর্যন্ত আর কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসতে পারছে না। এরপর সে ওখান থেকে রেগে চলে আসে। এদিকে লি অনেকদিন ধরে স্কুলে না আসায় সিওন তার জন্য চিন্তায় পড়ে যায়। সিওন লির নাম্বারে ফোন দিয়ে জানায় ডকুমেন্ট ফাইল সাইন করানোর জন্য তাকে বাইরে দেখা করতে হবে। তবে লি সাফ জানিয়ে দেয় যে বাইরে দেখা করা সম্ভব নয়, বরং সে বলে যদি তোমার এতটাই জরুরি হয় তাহলে আমার বাসায় আসো। সিওন এতে সরাসরি রাজি হয়ে যায়। লি এই সিদ্ধান্তে খানিকটা চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে ছোটবেলার একটি ঘটনা। তখন সিওনের জন্য এইভাবে অপেক্ষা করছিল, কিন্তু সিওন আসেনি। এবারও লি দ্বিধায় ছিল, সিওন কি সত্যি আসবে? শেষমেশ দরজায় টোকা পড়তেই লি ভেতরে ভেতরে চমকে যায়। দরজা খুলে দেখে সিওন কিছু ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লির মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত রাতে ডকুমেন্ট সাইন করানোর জন্যই কি সত্যি কেউ এভাবে আসবে, নাকি এটা কেবল একটা বাহানা? সিওন ঘরে ঢুকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে, কিন্তু সিওন ওয়াশরুমের দিকে যাওয়ার সময় সিওনের চোখ লির রুমে পড়ে। সিওন যখন লির রুমে প্রবেশ করে সে দেখতে পায় লি আজও তার আর্ট নিয়ে ব্যস্ত থাকে। তখন সে পিছন থেকে লিকে দেখে অতীতে চলে যায় আর দেখতে পাই লিকে ঠিক ছোটবেলার মতোই লাগছিল। যেটা দেখে সিওন তখন লিয়ের সামনে যেতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিমের একটি মেসেজ আসে আর সিওনের মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। এরপর সিওন যখন লিয়ের জন্য ড্রিঙ্কস খুলতে যায়, এমন সময় ড্রিঙ্কসটা সিওনের ড্রেসে পড়ে যায়। ড্রেস ভিজে যাওয়ায় সে সঙ্গে সঙ্গে তার টি শার্ট খুলে পরিষ্কার করতে শুরু করে। এটা দেখে লি ঘাবড়ে যায় এবং সিওনের দেওয়া ডকুমেন্ট পড়তে থাকে। এদিকে সিওন তাকে ডকুমেন্ট পড়তে দেখে তার মনে হয় যে লি সেটা বুঝতে পারছে না, যার কারণে সে তার কাছে যেয়ে বোঝাতে শুরু করে। এর ফলে লিয়ের মনে কিছু একটা হতে শুরু করে, আর এই কারণে সে সিওনের থেকে দূরে চলে যেতে চায়। তাই সে সিওনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সিওন তার পিছে পিছে গিয়ে বলে, তুমি ছোটবেলার কারণে আমার সাথে এরকম করতে পারো না। এটা শুনে লি যখন পিছে ঘুরে তখন সিওন তার সাথে ধাক্কা খায়, আর এই সবের কারণে সে সিওনকে তুলে নিয়ে বাহিরে বের করে দেয়। এদিকে বাড়ির বাইরে সিওনের কলিগ আর লির ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল। তারা দুইজন এসব দেখে খুবই অবাক হয়। এদিকে সিওন চলে যাওয়ার পর লি নিজের টি শার্টের ভিতরে মাথা গুজে বসে থাকে। একটু পর যখন সে ওখান থেকে তার রুমে যেতে নেয়, ঠিক এমন সময় তার সিওনের টি শার্টটা চোখে পড়ে, যেটা দেখে সেটা তার সাথে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লি রাতে ঘুমাতে পারছিল না, তার বারবার শুধু সিওনের কথাই মাথায় আসছিল। তাই সে এবার ডিসাইড করে যে সে এখন ওয়ার্কআউট করবে, কিন্তু এদিকে ওয়ার্কআউট করার পরেও তার ঘুম আসে না, বরং তার মনে হতে থাকে সিওন তার খুব কাছেই রয়েছে। তাই সে এবার পুরোপুরি
ডিসাইড করে যে সে এখন থেকে সিওনকে ইগনোর করবে, যার কারণে সে পরদিন সিওনের শার্ট ড্রাই ওয়াশ করে ডকুমেন্ট সিগনেচার করে সেটা তাকে পাঠিয়ে দেয়। সিওন সেটা হাতে পেয়ে খুব খুশি হয় এবং ফোন দিয়ে ধন্যবাদ বলে, যেটা শুনে লি আবার মনে মনে ভাবতে থাকে সিওন যেভাবে ধন্যবাদ বলেছে যেন তাদের রাতের বেলা কিছুই হয়নি। আর এর মধ্য দিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। পরের পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর দেখা হবে পরের ভিডিওতে।